স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলবো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচন নিয়ে যে সুপারিশমালা দিয়েছে সেটা নিয়ে আজকের আমাদের বিশেষ পর্ব। কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য, নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। টুলি আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা কোনো ভূমিকা না করেই শুরুতেই আলোচনায় চলে যাই। আজকে 4টি সংস্কার কমিশন তারা তাদের প্রস্তাবনা সুপারিশগুলো প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছেন। এর মধ্যে যদি দুটি উল্লেখযোগ্য সংস্কার কমিশনের কথা বলি, একটি সংবিধান সংস্কার কমিশন আর একটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। অনেক প্রস্তাবনার মধ্যে আমরা দেখেছি যে সংবিধান সংস্কার কমিশন যেটা চেয়েছে সেখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে একই জিনিস চেয়েছে, কিন্তু কোথাও কোথাও আমরা দেখছি একভাবে সংবিধান সংস্কার কমিশন চেয়েছে, আরেকভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন চেয়েছে। সে বিষয়ে আমরা আলোচনা করব। তবে শুরুতেই আপনাদের একটা প্রস্তাবনা নিয়ে আমি কথা বলতে চাই। আপনারা নির্বাচন কমিশনকে নির্বাচন স্থগিত বা বাতিলের জন্য বা পুনর্নির্বাচনের জন্য সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার কথা বলেছেন। সেই সর্বোচ্চ ক্ষমতাটা আসলে কিভাবে দেওয়া হবে? এখন আরপিওতে যেভাবে আছে সেখানে কি সর্বোচ্চ ক্ষমতা নেই? এখন যেটা আছে নির্বাচন ব্যবস্থাপনার জন্যে ঠিক 91 যেটা গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 91-এর যেটাকে বলে, সেখানে আসছে যে প্রার্থিতা বাতিল করা যায়, প্রার্থিতা বাতিল করতে পারে। কিন্তু আমরা যেটা সুপারিশ করছি যে এমন হলো যে কোনো ব্যক্তি তার হলফনামাতে ভুল তথ্য, মিথ্যা তথ্য দিছে বা অসম্পূর্ণ তথ্য দিছে, ঠিক সেই বাছাইকালে সেটা ধরা পড়েনি, মানে এটা তো অল্প সময় থাকে, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে উনি এটা হলফনামাতে বড় ধরনের তথ্য গণমিলনার আছে, অসত্য তথ্য দিছে। এই ক্ষেত্রে ইলেকশন কমিশন যিনি নির্বাচিত হবেন তার হলফনামাটা কিন্তু এক্সামিন করতেই হবে। করে যদি এরকম ধরনের পাওয়া যায় তখন নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তার প্রার্থিতা বাতিল করে দিতে পারে যে কোনো পর্যায়ে, অথবা তার নির্বাচনও বাতিল করে দিতে পারে। এটাই আমরা আসলে সুপারিশমালার মধ্যে এসেছি, যেটা আমাদের আইনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আইনে অন্তর্ভুক্ত করলে এটা পারবে যে নির্বাচিত হওয়ার পরও যদি এই হলফনামাতে কোনো তথ্য গরমিলের কারণে তার নির্বাচনটা বাতিল হয়ে যাবে। আবার আরেকটি সুপারিশ আপনাদের পক্ষ থেকে করা হয়েছে, যেটি সংবিধান সংস্কার কমিশন একজন মানুষকে 2বারের বেশি প্রধানমন্ত্রী যেন না হয় সেই প্রস্তাব তারা রেখেছে, কিন্তু আপনারা এই জায়গাটিও আপনারা অ্যাড্রেস করেছেন, এই জায়গাটি আপনারা যুক্ত করেছেন, কিন্তু এখানে আপনারা একটি ব্যতিক্রম সুপারিশ করেছেন। একই ব্যক্তি দলের সভাপতি কিংবা প্রধানমন্ত্রী দুটি পদ তিনি একসাথে ধারণ করতে পারবেন না। এ বিষয়ে আমরা কথা বলবো, যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দেখছেন ভোটের ট্রেন। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে আপনারা যে সুপারিশটি একটি ব্যতিক্রম একটি সুপারিশ করেছেন, সেখানে একই ব্যক্তি দলের প্রধানের পদে থাকতে পারবেন না অথবা প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, যে কোনো একটি পদ তাকে বেছে নিতে হবে। এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। আচ্ছা, এটা আসলে আমাদের সুপারিশের মধ্যেও আছে যে একই ব্যক্তি 2বার প্রধানমন্ত্রী বা 2বার রাষ্ট্রপতি হতে পারবেন না, এবং একই সাথে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি প্রধানমন্ত্রী, দলীয় পদ এবং সংসদ নেতা, একই ব্যক্তি একই সাথে যে কোনো একটাতে হতে হবে। কেউ যদি প্রধানমন্ত্রী হয় তাকে তাহলে দলের যে সভাপতি উনি ওই পদ ছেড়ে দিতে হবেন। এটা আসলে স্বচ্ছতার খাতিরেই এই কাজটা করা হয়েছে, কারণ দল আর সরকার আমরা গত কয়েকটা সময় নির্বাচনের পর দেখেছি দল সরকার সব একাকার হয়ে গেছে। দল এক জিনিস, সরকার এক জিনিস, রাষ্ট্র আর এক জিনিস। এই জায়গাগুলো আসলে পরিষ্কার রাখার জন্যে, এই জায়গাগুলোতে জানে দলীয় প্রভাবে সরকার না চলে, সরকার চলবে সরকারের মতনভাবে, এই জন্যে এই সুপারিশগুলো রাখা হয়েছে যে একই ব্যক্তি একই সাথে দলের প্রধানমন্ত্রী বা সংসদীয় কমিটির নেতা হতে পারবেন না, 3 জন হবে। সেক্ষেত্রে আমার আরেকটি প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে, আমাদের সময় যদিও কম, একটি প্রশ্ন করতে চাই। আপনারা ইভিএম পদ্ধতি বাতিল চেয়েছেন, আবার অন্যদিকে অনলাইন ভোটিং ব্যবস্থা চেয়েছেন। ইভিএম বাতিল হয়ে অনলাইন ভোটিংটা কিভাবে হবে? আচ্ছা, আমরা ইভিএমটা বাতিল চেয়েছি এই কারণে যে ইভিএমে আসলে নির্বাচনগুলো সুষ্ঠু করার জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করছিল। অনলাইন ভোটিংটা আমরা ঠিক না, আমরা বলেছি পাইলট বেসিকে এটা আস্তে আস্তে চালু করার যে টেস্ট হিসাবে দেখা যেতে পারে পাইলট বেসিংয়ে। আমরা এখনই অনলাইনের জন্য সুপারিশও করিনি, বলা হয়েছে যেটা আস্তে আস্তে করে অল্প অল্প ছোট ছোট করে আমরা টেস্ট করতে পারি। সেটা করা হয়েছে কাদের জন্য? যারা অ্যাবসেন্টি ভোটার। আমাদের বিশাল সংখ্যক প্রায় 10 থেকে 15 লাখ লোক হলো নির্বাচনের কাজে যুক্ত থাকে, তারা তো ভোট থেকে বঞ্চিত হয়। সেই একটা প্রবাসে বিশাল পরিমাণ আছে। তো এবার
তারা পোস্টাল ব্যালটে আমরা সহজীকরণ করার প্রস্তাবও আছে আমাদের, এবং সেই সাথে অনলাইনে আমরা বলেছি একটু জাস্ট পাইলটিং করা, যে এটা কেমন চলে। এখনও আমরা এটা চালু করার জন্য সুপারিশ করিনি। আসলে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে 21 বছর হলে সে নির্বাচনে অংশ নিতে পারবে, কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আগের 25 বছরই রেখেছে। এই বিষয়ে আমরা আপনার সঙ্গে আলোচনা করব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছিলাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলির সঙ্গে। টুলি আপা, আপনার কাছে যেই প্রশ্নটি আমি রেখে বিরতিতে গিয়েছিলাম সেটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন তারা বলেছেন 21 বছর হলেই সে নির্বাচনে অংশ নিতে পারবে, সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবে, যেটি বর্তমানে 25 রয়েছে। আপনারা সেই 25-এর পক্ষেই থাকার মত দিয়েছেন। তাদের পক্ষে একটা যুক্তি আমরা শুনছি, যদিও এটা তাদের লিখিত স্টেটমেন্টে নেই, সেটি হচ্ছে যে এই যে 24-এর অভ্যুত্থান, এই যে জুলাই বিপ্লব বলা হয়, সেখানে তরুণ সমাজের একটা বড় ভূমিকা আছে। সেই জায়গায় তরুণদেরকেই সম্ভবত সুযোগ করে দেওয়ার জন্য এই ধরনের একটি ধারার কথা তারা বলছে, কিন্তু আপনারা কেন বলছেন 25? আসলে আমাদের 25 মানে আমরা এই জায়গাটা বয়স কমানো কোনো সুপারিশ করিনি, এটা ঠিক আছে। কারণ আমাদের কাছে মনে হয়েছে যে এটা তো আমাদের যে সমস্ত আমাদের এর আগে যে অভিজ্ঞতা, তাতে 25 খুব একটা সমস্যা হয়নি যে এখনই করতে হবে। কিন্তু আমরা আবার আপার হাউজের জন্য 35 করেছি, সেই হিসাবটা রেখে আমরা এখানে একটু মিলাইছি। কিন্তু 21 যদি হয়, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশে তরুণ তো অনেক বেশি, তরুণকে যদি আমরা আগায় দিতে পারি, তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী আস্তে আস্তে করে বিকশিত হবে এবং তারা ভালো নেতা হিসেবে একসময় আসতে পারবে। 21 হলেও আমি ব্যক্তিগতভাবে 21 হলে আমার কাছে খুশিরই মনে হবে যে না, আমাদের তরুণ সবার সামনে এগিয়ে আসুক, তারা সামনে দেশের হাল ধরুক এবং তারা আস্তে আস্তে গড়ে উঠুক। মানে একবারে বড় নেতা না, আস্তে আস্তে আসুক, একবার সংসদ আসুক তারা, মানে একবারে যদি তারা রাজনীতিতে এবার আসে প্রথমবারের মতন, তা তাদের তো সামনে আমাদের আগায় দিতেই হবে। এটা তো সমাজ, আমার কাছে মনে হয় সমাজেও এটা খুব অ্যাকসেপ্টেন্স ভালোই হবে, মানে মানুষ চাইবে যে আসুক, আমাদের এত বিশাল তরুণ সমাজকে আমরা দেশের কাজে লাগাই। এটা ভালো দিকও আছে, কিন্তু আমরা এটা 25 রাখার পক্ষে, ওটা আমার ব্যক্তিগত মত। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল কলেজের কথা সংবিধান সংস্কার কমিশনও বলেছে, আপনারাও বলেছেন। সেই ইলেকটোরাল কলেজ কিভাবে সেটি নির্ধারণ করা হবে, আমরা সে বিষয়ে আলোচনা করব। যুক্ত থাকুন আমাদের সঙ্গে, দেখছেন ভোটের ট্রেন। কথা বলছিলাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলির সঙ্গে। টুলি আপা, আমরা যে প্রসঙ্গটি বলে বিরতিতে গিয়েছিলাম সেটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের নতুন একটি পদ্ধতির কথা আমরা শুনেছি, যেটি যুক্তরাষ্ট্র নির্বাচনে আমরা দেখি, ইলেকটোরাল কলেজ, যেখানে রাষ্ট্রপতির নির্বাচনে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোরও সুপারিশ করা হয়েছে সংবিধানের কমিশনের পক্ষ থেকে। ইলেকটোরাল কলেজ যেখানে স্থানীয় সরকার নির্বাচনে যারা জনপ্রতিনিধি কিংবা উচ্চকক্ষ নিম্নকক্ষ সব মিলিয়ে আপনারা ইলেকটোরাল কলেজ, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। আচ্ছা, আসলে আমাদের দেশে বর্তমানে যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন হয়, এটা আসলে ঠিক একটা ব্যক্তির বা একটা দলের ইচ্ছার প্রতিফলন ঘটে, এখানে মানুষের কোনো প্রতিফলন ঘটে না। তার ফলে আমরা কিন্তু 2 দিন আগেও জানতে পারি না যে দেশের রাষ্ট্রপতি কে হচ্ছেন। তো এই জিনিসগুলো চিন্তা করে যে আসলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুইজনের ক্ষমতার ভারসাম্যটাও প্রয়োজন। তা আসলে ক্ষমতা কার বেশি, যার বেশি, যত বেশি ভোট তত বেশি। তা রাষ্ট্রপতিটা আমরা যেমন নির্দলীয় ব্যক্তিকে দেওয়ার, এবং লোয়ার হাউস, আপার হাউস, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, যে যতগুলো আমাদের স্থানীয় এবং জাতীয় পর্যায়ে আছে, সমস্ত নির্বাচিত সদস্যরা যদি ভোট দেন, তাতে আমরা মনে করছি যে জনগণের প্রতিনিধিত্ব তাতে বাড়ে, কারণ জনগণ তো তাদেরই নির্বাচিত করেছে, তারা এখন রাষ্ট্রপতিকে ভোট দেবেন এবং গোপন ব্যালটের মাধ্যমে এটা করার জন্য আমরা যে পদ্ধতি করব সেখানে আসবে। বর্তমান সময়ের একটা বড় বিতর্ক আমরা দেখছি, সেটি হচ্ছে এই অন্তর্বর্তী সরকার যখনই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের কথা বলেছে, আমরা দেখেছি বড় একটি রাজনৈতিক দল তারা এটার বিরোধিতা করেছে। আপনারাও আপনাদের সংস্কার সুপারিশমালায় আপনারা বলেছেন
যে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তী সরকার যেই সরকারই হোক তাদের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের কথা আপনারা বলেছেন, এই বিষয়ে একটু বলবেন। সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের কথা সংবিধান সংস্কার কমিশন 3 মাস চেয়েছে, আপনারা 4 মাসের কথা বলেছেন। একই সঙ্গে স্থানীয় সরকারের নির্বাচনের কথাও বলেছেন, আবার আপনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মেয়াদ বৃদ্ধির কথা 1 মাস বেশির কথা বলেছেন, একটু যদি বলেন। এখানে আসলে আমাদের চিন্তা থেকে এসছে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়ে যাক, তা 3 মাসের মধ্যে সব ইলেকশন করা তো খুব কঠিন ব্যাপার। এই চিন্তা থেকে এখানে 4 মাসের মেয়াদে কথা বলা হয়েছে। আর স্থানীয় সরকার নির্বাচন তো অনেক জটিল একটা নির্বাচন, কিন্তু জাতীয় সংসদ নির্বাচন ইলেকশন ম্যানেজমেন্টের দিক দিয়ে জাতীয় সংসদ নির্বাচন করা, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, রুট লেভেল সমস্ত দেশের মানুষ এখানে ইনভলভ হয়ে যায়। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে যদি আমরা যেটা সুপারিশ করেছি যে এই তত্ত্বাবধায়কের আমলে ইউনিয়ন পরিষদ আগে হোক, তারপর আমাদের জাতীয় সংসদ, এরকম আমাদের সুপারিশটা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে আমার এটা একদম ব্যক্তিগত, একদম একক মত যে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার আগে জাতীয় সংসদ নির্বাচনটাই হওয়া উচিত। আমি এটা মনে করি যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে সমস্ত সমস্যাগুলো দেখা দিবে তাতে অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হবে, দেশের আইন শৃঙ্খলা, তারপরে ইলেকশন কমিশন সব মিলায়ে কিন্তু প্রশ্নটা। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন করলে অনেক সুবিধা, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতিও জাতীয় সংসদ নির্বাচনে করলে নিয়ন্ত্রণে থাকে, ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে হয় না, অনেকগুলো ধাপে করতে হয়, দীর্ঘ মেয়াদের এটা হয়। এটা আমার একেবারে ব্যক্তিগত মত, কিন্তু আমরা সুপারিশ করেছি যে এটা আগে করে তারপরে জাতীয় সংসদ করার। 2014 সালের একতরফা নির্বাচন, 2018 সালের রাতের ভোট এবং 24 সালের যে ডামি নির্বাচনে বিতর্কিত 3টি নির্বাচনের কথা আপনারা আপনাদের এই সংস্কার প্রস্তাবনায় আপনারা তুলে ধরেছেন। সেক্ষেত্রে আগাম ভবিষ্যতে যাতে এই নির্বাচন বিতর্কিত না হয়, আর নির্বাচনী অপরাধ দমনে আপনারা কী ধরনের প্রস্তাবনা দিয়েছেন সেই বিষয়ে আমরা কথা বলবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছিলাম নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাবনাগুলো প্রসঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। টুলি আপা, আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে 3টি বিতর্কিত নির্বাচন নিকট অতীতে যে হয়েছে, সেই নির্বাচন, এই ধরনের নির্বাচন যাতে আর না হয়, আপনারা কি ধরনের প্রস্তাব দিয়েছেন নির্বাচনী অপরাধ দমনে? সেক্ষেত্রে একটি কথা আপনারা উল্লেখ করেছেন যে নির্বাচন কমিশনের সচিব নির্বাচন কমিশনই নিয়োগপ্রাপ্ত হবে। আমরা অতীতে দেখেছি যে সরকারের তরফ থেকে যখন সচিব দেওয়া হয়, সরকার এইখানে সচিবের একটা প্রচ্ছন্ন বলি, প্রকট বলি, নানা ধরনের একটা প্রভাব থাকে, সেই জায়গাগুলো একটু বলবেন। আর যেটি বলছিলাম নির্বাচনী অপরাধ দমনে কি ধরনের ব্যবস্থা নিতে পারে? আচ্ছা, আসলে নির্বাচনে যে ধরনের অপরাধগুলো হয়, আমরা অপরাধগুলোকে আগে শ্রেণীবিভাগ করেছি যে কারা কি ধরনের অপরাধ করে। যেমন রাজনৈতিক দল এবং প্রার্থী এবং তাদের কর্মীরা এক ধরনের অপরাধ করে, তাদের জন্য কি ধরনের শাস্তি হবে সেই বিধানটা করা। আর একটা যেটা হয় যে আমাদের অফিসিয়ালসরা, ইলেকশন অফিসিয়ালসরা করে, ইলেকশনকে প্রভাবিত করে, ভোট কেন্দ্রের মধ্যে তাদের কি ধরনের অপরাধ থাকে, এইগুলো আবার চিহ্নিত করেছে। তারপরে করেছে সাধারণ ভোটারের জন্য। আর একটা আমাদের যেটা বড় ধরনের প্রস্তাব আছে, সেটা হলো সাংবিধানিক পদে থেকে যখন নির্বাচনকে প্রভাব মুক্তভাবে না করা, ব্যর্থতা বা এ ধরনের কোনো জবাবদিহিতা, দায়বদ্ধতা না থাকার কারণে কিন্তু পরপর 3টা ইলেকশন নিয়ে আমরা কথা বলি যে সবসময় ইলেকশনগুলো এরকম হয়েছে। এই জায়গাগুলো যে সাংবিধানিক পদে নির্বাচন কমিশনকেও তার জবাবদিহিতার আওতা আনার জন্য আমরা কাজ করছি। এই একটা। আর একটা মাঠ পর্যায়ে যে সমস্ত ম্যাজিস্ট্রেট, জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট কাজ করে, সেখানে তাদেরও ক্ষমতা দেওয়া, তারা ওখানেই বিচার করবে, বিচারিক ব্যবস্থা নেবে, সেটাও আমাদের মধ্যে আছে। আর ইলেকশন কমিশনের জন্য আসলে আমরা একটা পূর্ণাঙ্গ আইন করতে চাই। সে আইনের মধ্যে পদত্যাগ, অপসারণ, ইভেন মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেন কোনো ধরনের অপরাধ যদি তার প্রমাণিত হয় সেটা করা যায়। এই জায়গাগুলো আসলে ব্যাপকভাবে আমাদের কমিশন কাজ করেছে। আওয়াল কমিশন 2023 সালে কিছু রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছিল, সেই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আপনারা বাতিল চেয়েছেন। কোন কোন দল? আমাদের এখান থেকে নিবন্ধন দলগুলো বাতিল আমরা ঠিক ওইভাবে বলিনি, যেগুলো বাতিল করো তা না, আমরা নিবন্ধনের শর্তাদি ঠিক করে দিছি। ওই শর্তাদের মধ্যে থাকলে তারা হলো নিবন্ধন পাবে। এবং
এবং রাজনৈতিক দল নিবন্ধন যে পোর্শনটা আছে আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ 19 ওখানেও আমরা অনেক বড় বড় পরিবর্তন এনেছি, যে যাতে দলগুলো পেতেও নিবন্ধন পেতেও সহজ হয়, আবার দলগুলো জানে তাদের নিজেদের মধ্যে গণতন্ত্রের চর্চা করতে পারে, সে জায়গাগুলোতেও আসলে কাজ করা হয়েছে। এবং বিশাল আমার মনে হচ্ছে রাজনৈতিক দলের যে সংস্কারগুলো আমরা প্রস্তাব করেছি সেগুলোও অনেকগুলো, এবং ওখানে বেশ অনেক ভালো ভালো যে তৃণমূল পর্যায় থেকে সুপারিশ আসতে হবে, দলে যে কেউ এসে জানে মনোনয়ন না পায় তাকে 3 বছরে ওই দলে থাকতে হবে, এবং বাণিজ্য জানে বন্ধ করার জন্য প্রাথমিকভাবে একজনকেই সুপারিশ করা, একের অধিক সুপারিশ না করা, এই ধরনের বড় বড় সংস্কারের প্রস্তাবও করা আছে। আমার সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র ভোটার তালিকা, এটা নিয়ে দীর্ঘদিনের একটি অমীমাংসিত ইস্যু জাতীয় পরিচয়পত্র নিয়ে। এই জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়ার একটি আইন করা হয়েছে, সেই আইন বাতিল এরই মধ্যে এই বর্তমান কমিশনও চেয়েছে। কিন্তু এখানে বড় যে প্রশ্নটি, এই জাতীয় পরিচয়পত্রটি তৈরি হওয়ার পেছনে এই যে আজকে এতগুলো বছর ধরে যারা শ্রম দিয়েছে, যে সমস্ত আউটসোর্সিংয়ের জনবল আমরা তাদেরকে বলি, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সার্ভারের কাজ তারা বলছেন। আমি বলছি যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্ভার এটি, যেখানে 12 কোটি ভোটারের তথ্য রাখা আছে, সেখানে আউটসোর্সিংয়ের জনবল কাজ করে। এখন তারাই এই জায়গায় এক্সপার্ট হয়েছে, দক্ষ হয়ে গেছে, তাদেরকে নিয়োগ না দিয়ে সেখানে আবার নতুন করে জনবল নিয়োগ দেওয়ার চিন্তা নানা সময় আমরা দেখি। এই জায়গাটাকে কিভাবে বলবেন? এক প্রশিক্ষিত এতগুলো জনবলকে, এতগুলো দক্ষ জনবলকে বাদ দিয়ে তাদেরকে বেকার করে দেওয়ার যেই পদক্ষেপটা আমরা দেখি, এটাকে কিভাবে দেখছেন? আচ্ছা, এটা একদম আমার নিজের মত যে আসলে আমরা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে ঠিক সঠিক মানুষগুলোকে বেছে নিতে পারি না। আমার কাছে তাই মনে হয় যারা এতদিন দক্ষতা অর্জন করেছে তাদের নিয়োগ দিলে তো বেশি লাভবান হওয়ার কথা ইলেকশন কমিশন। এটা নিতান্ত ইলেকশন কমিশনের সিদ্ধান্ত যে সেই সমস্ত জনবলকে তারা ব্যবহার করবে, যদি করে তারা উপকৃত, দেশের মানুষও সেবা পাবে। কারণ তার এগুলো সমস্ত কিছু জানা, কিন্তু একদম নতুন মানুষ তো সেই সার্ভিসটা দিতে পারবে না, কারণ তাকে আবার ট্রেনিং দিয়ে তৈরি করতে হবে। যারা অলরেডি প্রশিক্ষিত তাদেরই নিয়োগ দেওয়ার জন্য আমি বলবো যে ইলেকশন কমিশন তাদের জন্য যে সমস্ত শর্তাদি শিথিল করা দরকার তার চাকরিতে আনার জন্য সেগুলো ব্যবস্থা করে তাদের আত্মীকরণ করার ব্যবস্থা করতেই পারে, যদি ইলেকশন কমিশনের দরকার মনে করে তারা। ধন্যবাদ আপা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আলোচনা করার জন্য। আমরা কথা বলছিলাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলির সঙ্গে। তিনি আমাদেরকে আজকে প্রধান উপদেষ্টার কাছে কি ধরনের সংস্কার প্রস্তাবনা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে সেই বিষয়ে বিস্তারিতভাবে বলেছেন। তার বাইরেও আমরা কিছু আলোচনা করেছি। এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।